পাওয়ার্ড বাই এশিয়ান পেইন্টস। প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি নির্মাণ রসায়ন অনুষ্ঠানে পাওয়ার্ড বাই এশিয়ান পেইন্টস। আমাদের এই অনুষ্ঠানটিতে আমরা স্থাপত্য নির্মাণ বিষয়ক বিভিন্ন বিষয় নিয়ে কথা বলি এবং এর পাশাপাশি ইন্টেরিয়র ডিজাইন নিয়েও আমরা অনেক সময় আলোচনা করেছি। এখনকার সময় আমরা দেখছি ইন্টেরিয়র ডিজাইন করার নামে আমরা যেই জায়গায় যে ঘরটিতে বসবাস করছি সেখানে প্রচুর পরিমাণে ওয়াল প্যানেলিং কিংবা ফল সিলিং এবং অত্যধিক ম্যাটেরিয়ালের ব্যবহার করছি। এই ধরনের ডেকোরেশন বা ডিজাইন যেটি বলি না কেন, সেটি আসলে কোনো ক্ষতিকর দিকের দিকে আমাদেরকে ঠেলে দিচ্ছে কিনা বা এর কোনো নেতিবাচক প্রভাব রয়েছে কিনা, পাশাপাশি একটি আদর্শ ইন্টেরিয়র ডিজাইন আসলে কেমন হওয়া উচিত এবং ইন্টেরিয়র ডিজাইন করার ক্ষেত্রে পরিমিতি বোধের জায়গাটা কেমন, সেই বিষয় নিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করব আজকের অনুষ্ঠানে। আমাদের আজকের অতিথি স্থপতি কাজী গোলাম নাসির, যিনি একসময় সরকারের স্থাপত্য অধিদপ্তরের প্রধান স্থপতি ছিলেন। স্যার, স্বাগত আপনাকে। আপনি দীর্ঘদিন সরকারের প্রধান স্থপতি হিসেবে অনেক বড় বড় প্রকল্পের দায়িত্ব পালন করেছেন, কিন্তু আমরা বড় পরিসর না, আজকে একটু ছোট পরিসর নিয়ে কথা বলবো স্যার। এবং ইন্টেরিয়রের যে চর্চা আমরা এখন দেখছি, ইন্টেরিয়র ডিজাইনের পরিমিতি বোধ নিয়ে জানতে চাইবো, কারণ আপনি একসময় এই বিষয়ে পড়াশোনাও করেছেন আলাদাভাবে সরকারি অর্থায়নে। এবং প্রথমেই যে প্রশ্নটা করবো স্যার, স্বভাবত যেটা সবার মানে মাথায় আসে, যে ইন্টেরিয়র ডিজাইন আমরা আসলে কেন করি? সবার তো একটু পরিচ্ছন্নভাবে একটু সেজে গুজে বলি আমি, একটু আনন্দ মুখরতার সাথে বাঁচতে ইচ্ছে করে, তাই তো? তো এই জায়গাটা থেকে আসলে চিন্তাটা, এক্সপ্রেশন অফ বিউটি, স্যাটিসফ্যাকশন অফ স্পেকটেটর, প্লেজার অফ ইউজার অ্যান্ড ফোর্থ ওয়ান ইজ ম্যাক্সিমাম কমফোর্ট। এই চারটাকে যদি আমি একত্রিত করি তাহলে পরে দুটো জিনিস বের হয়ে আসে, ব্যবহারিক দিক আর একটা হলো নান্দনিকতা। তো এই যে একটা পরিসরে একটা কমফোর্ট জোনে থেকে সুচারুভাবে একটা স্পেসের ব্যবহার যেন করা যায়, সেখান থেকেই আসলে এই ইন্টেরিয়র ডিজাইনের চিন্তা শুরু। এখন যে ধরনের ইন্টেরিয়র ডিজাইন হচ্ছে, প্রচুর পরিমাণে ওয়াল প্যানেলিং বা সিলিংয়ের কাজ, অনেক বেশি টেক্সচারের ব্যবহার, অনেক রকমের কালার, তো এটা কি আসলে ভালো চর্চা কিনা? যে কোনো চর্চার ক্ষেত্রে পরিমিতি বোধটা দরকার। ইন্টেরিয়রের ক্ষেত্রে পরিমিতি বোধটা আরও বেশি দরকার, কারণ যত বেশি উপকরণ আমি ইন্টেরিয়রে ব্যবহার করছি তত বেশি একটা বিপজ্জনক অধ্যায়ের দিকে আমি আসলে ওই অধিবাসীদেরকে ঠেলে দিচ্ছি, সেটা হলো অগ্নি বিষয়ক নিরাপত্তা। সেক্ষেত্রে ইন্টেরিয়র তো চারটা দেয়াল, একটা ফ্লোর, একটা ছাদ, সেখানে একটা পথ থাকবে প্রবেশের অথবা বের হওয়ার। এই যে জায়গাটা, এই জায়গাটার ভিতরে মানুষ থাকে, এই মানুষের নিরাপত্তা, এইটার সাথে ইন্টেরিয়র ডিজাইন একদম ওতপ্রোতভাবে জড়িত। তো আমরা ইদানিং যা কিছু দেখি, যে নানান উপকরণে নানান কিছু নিয়ে আমার এই অঞ্চলটাকে আমি সাজাচ্ছি কি কারণে? দেখতে ভালো লাগতে পারে। তার মানে হলো আমি একটা সারফেসকে ডেকোরেট করতেছি। ইন্টেরিয়র ডিজাইনটা কিন্তু শুধু সারফেস ডেকোরেশন নয়, দুটো জিনিসের সমন্বিত হলে পরে ইন্টেরিয়র ডিজাইন হচ্ছে। ইন্টেরিয়র ডিজাইন না শুধু, এটা যে কোনো ডিজাইন, এটা আর্কিটেকচারাল বলি, প্রোডাক্ট বলি, আমি এই ইন্টেরিয়রের ক্ষেত্র বলি, যে কোনো ক্ষেত্রেই আমাকে দুটো জিনিস দেখতে হচ্ছে। একটা জিনিস দেখতে হচ্ছে ফাংশন, আর একটা জিনিস দেখতে হচ্ছে অ্যাস্থেটিক্স। কোন কাজে আমি এই জায়গাটা ব্যবহার করব, কার জন্য ব্যবহার করব, কতটুকু সময় ব্যবহার করব, এবং যিনি এই জায়গাটা ব্যবহার করবেন তার কোনো ধরনের কোনো উপকরণের প্রতি বিরূপ কোনো প্রতিক্রিয়া আছে কিনা। তারপরে আমি ওইটাকে গোছাবো। গোছাতে গেলে নান্দনিকতার কারণে কোনো না কোনো উপকরণ আসতে পারে, সেই উপকরণগুলো সাজানোটা হলো এই সারফেস ডেকোরেশন। এই অনেক এলিমেন্ট যখন আমরা দেখি এবং সেটাকে যখন একত্রিত করে আমি কাজ করতেছি, তখন ইন্টেরিয়রের বেসিক জায়গাটা থেকে সরে এসে অ্যাস্থেটিক্সের একটা ছোট্ট অংশে আমি মনোনিবেশ করতেছি, সারফেস ডেকোরেশন। ওই জন্যই ইদানিং পরিমিতি বোধহীন যারা চর্চা করেন, অথবা যারা চর্চা করার জন্য উপযুক্ত নয় কিন্তু চর্চা করতে চাচ্ছেন, তাদের কাছ থেকে আমরা এই সারফেস ডেকোরেশনের আধিক্যটা পাচ্ছি। যিনি পরিমিতি বোধটা জানেন তিনি এই জায়গাটায় যাচ্ছেন না। অন্যদিক হলো যে
ইন্টেরিয়র ডিজাইনটা আসলে কার জন্য করা হচ্ছে, ব্যক্তি না সমষ্টি? যদি ব্যক্তি হয়, ইন্ডিভিজুয়াল চয়েস, সেখানে বলার কিছু থাকে না। কিন্তু যদি এটা ব্যক্তি না হয়, এটা যদি সমষ্টি হয়, তাহলে পরে ডিজাইনারের উপরে অনেক ধরনের দায়িত্ব এসে বর্তায়। মানে জেনেরিক ইউজার গ্রুপ যদি হয় স্যার, ইউজার গ্রুপ যদি হয়, তো এই যে আধিক্যটা, এই আধিক্যটা যদি ব্যক্তি ক্ষেত্রে হয়, যে একজনের বাসা আমার ভালো লাগে, সেই ভালো লাগার উপরে তো কিছু নেই, যে আমার কালো রুমে থাকতে ভালো লাগে, আমার লাল রুমে থাকতে ভালো লাগে। এখন আমি যতই বলি যে একটা কালো রুমে তুমি যদি থাকো, তুমি বিষণ্ণতায় ভুগবে এক সময়। তুমি একটা লাল রুমে যদি থাকো, তুমি এত উদ্দীপ্ত থাকবা যে তুমি আসলে কনসেন্ট্রেট করতে পারবা না। উনি হয়তো প্রথমে বিশ্বাস করবে না, কিন্তু একদিন, 2 দিন, 3 দিন গেলে পরে এটা উনি ফিল করতে থাকবেন। কারণ ইন্টেরিয়ারের যে সকল উপকরণ নিয়ে আমরা কাজ করি, সেই উপকরণের ভিতরে অন্যতম উপকরণ হলো আলো, আর একটা উপকরণ হলো রং। এই 2টা উপকরণ মানুষের মনের উপরে সাংঘাতিকভাবে কাজ করে। একদম ছোট্ট একটা উদাহরণ দেই, যে বাবা মার ছোট বাচ্চাটাকে নিয়ে কাপড় কিনতে গিয়েছে, বাবা এবং মায়ের যেটা পছন্দ সন্তানকে কিনে ধরিয়ে দিচ্ছে, সন্তান ওইটা বাসায় এসে গায়ে দিচ্ছে না। একবারও কিন্তু বাবা মা হিসেবে আমরা চিন্তা করছি না যে এই রংটা আসলে ওর মনের উপরে বিরূপ প্রতিক্রিয়া ফেলছে কিনা। মানুষের সাইকোলজি, মানুষের মনের উপরে রঙের যে প্রভাব, এটা ইন্টেরিয়রের সাথে সাংঘাতিক রকমভাবে জড়িত। তাই আপনি যেই কথাটা বললেন যে প্রচুর ব্যবহার করতেছে উপকরণ, যদি ব্যক্তি চয়েসে উপকরণ হয়, ইন্ডিভিজুয়াল চয়েসের জন্য যদি হয়, সেটা হলো ছাড় দেয়া যায় যে এটা ওনার পছন্দ। সমষ্টিগত হলে পরে এটা ঠিক নয়। কিন্তু স্যার এই জায়গায় ব্যালেন্স করার মানে উপায়টা কি আসে? আমি যদি অসুস্থ হই, তাহলে 2টা কাজ করি। একটা কাজ হলো যে ডিসপেন্সারিতে যাই, গিয়ে বলি যে আমার এরকম মাথা ব্যথা করতেছে, আমাকে 2টা মেডিসিন দিয়ে দেন। মাথা ব্যথাটা গত রাতে ঘুম হয় নাই সেই জন্য, নাকি আমার আসলে কোনো জটিল রোগের সিমটম, আমি তো জানি না। কিন্তু আমি যখন ডাক্তারের কাছে যাচ্ছি, তখন কিন্তু সে কিছু টেস্টের মাধ্যমে নিরূপণ করতেছে যে এই মাথা ব্যথাটা আসলে আইদার তোমার ঘুম হয় না দেখে হচ্ছে, অথবা তুমি জটিল রোগের রোগী। ইন্টেরিয়রের ক্ষেত্রেও সেই জিনিসটা হলো যে একজন প্রপার ডিজাইনারের কাছে আসলে যেতে হবে এই পরিমিতি বোর্ডটার জন্য। কিন্তু স্যার সত্যি কথা যদি বলি, যে এখন যদি আমি সোশ্যাল মিডিয়া ব্রাউজ করি, যারা নিজেদেরকে ডিজাইনার হিসেবে দাবি করছেন বা প্রপার ডিজাইনার, মানে হয়তো তার প্রফেশনাল সেই পরিচিতিটা তিনি তৈরি করেছেন, কিন্তু তিনিও তো হয়তো বা কোনো ক্ষেত্রে এই ধরনের এক্সেসিভ ম্যাটেরিয়াল ইউজ করছেন। তো সেই জায়গায় আমি বুঝবো কিভাবে আসলে কে প্রপার ডিজাইনার বা কে আমার জন্য সুইটেবল? জিনিসটা তো আরো ডিজাইনার তো 3 ধরনের আমার হিসেবে। একজন হলো পড়াশোনা করা ডিজাইনার, যিনি ওই সাবজেক্ট নিয়ে পড়াশোনা করেছেন এবং পড়াশোনাটা করেছেন কোনো স্বীকৃত প্রতিষ্ঠানে। দ্বিতীয়জন হলো ওই সাবজেক্ট নিয়ে উনি পড়াশোনা করেছেন কিন্তু সেলফ টট। তৃতীয় ব্যক্তি হলো যে এই সাবজেক্ট নিয়ে পড়াশোনা করেননি, কিন্তু যারা পড়াশোনা করে কাজ করেছেন ওনাদের সাথে থেকে 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 উনি দেখেছেন যে এগুলো তো লাগানো যায়, এখন লাগানো তো সব কিছু যায়। পরিমিতি বোর্ডটা তো সেখানে, যে আসলে যেখানে আমি এই সারফেস ডেকোরেশনটা চিন্তা করছি, ওই রুমটা কি অফিস রুম না ওই রুমটা রেস্টুরেন্ট, ওই রুমটা কি আমার শোবার রুম না ওইটা আমার প্রার্থনা কক্ষ, ওইটা কি আমার পড়াশোনার জায়গা না ওইটা আমার খাবার ঘর, ওইটা কি একটা পাবলিক প্লেস নাকি ওইটা একদম কনফাইন্ড একটা মিটিং প্লেস। ওই জায়গাটাতে ওই তৃতীয় ব্যক্তি এসে ধাক্কা খান। প্রথম ব্যক্তি ওটা জানেন, দ্বিতীয় ব্যক্তিও যেহেতু নিজে নিজে পড়াশোনা করেছেন সেলফ টট, উনিও অধিকাংশই ওটা জানেন দেখে উনি এগিয়ে আসছেন। তৃতীয়জন এসেই এই গুবলেটের অংশীদার হন। গুবলেটই বললাম আমি, কারণ আপনি যে কথাটা বলছেন সেটা আমি দেখছি ইদানিং, এবং যেহেতু 1993 সাল থেকে আমি ইন্টেরিয়র ডিজাইন নিয়ে পড়াই এবং বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে প্রথম সাবজেক্ট খোলা হয় ইন্টেরিয়র ডিজাইনের আমার হাত ধরে, সুতরাং আমি মাঝে মাঝে কষ্ট পাই আসলে। সারফেস ডেকোরেশন করার প্রবণতাটা কিভাবে তৈরি হলো সেটা নিয়ে যদি একটু বলতেন। সারফেস ডেকোরেশনটা এসছে আসলে সেন্টার অফ ইন্টারেস্ট ক্রিয়েট করার জন্য। মূলত এই ঘরটার ভিতরে আপনার এই বোর্ডগুলো যদি না থাকতো, এই নর্মাল এই সারফেসটাই যদি থাকতো, এই ঘরটার 4টা দেয়ালই আমার কাছে একই রকম মনে হতো।
যেই মুহূর্তে আমি ঢুকে এরকম একটা বিলবোর্ডের মতো একটা দেখছি, আমার কিন্তু নজর ওই দিকে চলে গিয়েছে। এই পুরো ঘরের ভিতরে ওই জিনিসটা একটা অ্যাকসেন্ট হিসাবে কাজ করেছে। সারফেস ডেকোরেশনটা আসলে ওই অ্যাকসেন্টটা তৈরি করার জন্যই এসেছিল। পরিমিতি বোর্ডটা যখন হারিয়ে গেল তখন ওই জিনিসটা চলে গেল। তখন আমরা বাকি যে 3টা দেয়াল আমার অবশিষ্ট ছিল সেগুলোকে আমরা বাকি ডেকোরেট করে ফেললাম। বাকি 3টা দেয়ালও আমি ইনক্লুড করে ফেললাম, এবং আমি ওই ঘরের ভিতরে ইন্টেরিয়র ডিজাইনের অন্যতম একটা চিন্তা যে একটা সেন্টার অফ ইন্টারেস্ট ক্রিয়েট করা, সেই জিনিসটাকে আমি হারিয়ে ফেললাম। তখন যে নয়েজটা তৈরি হবে তখন নয়েজটা তৈরি হবে, ওই নয়েজটাই হলো সারফেস ডেকোরেশনের পরিমিতি বোধের অভাব। নয়েজ তৈরি হচ্ছে ইন্টেরিয়রে। আর্কিটেকচারাল ডিজাইন করি, ইন্টেরিয়র ডিজাইন যাই করি না কেন স্যার, মানে দিন শেষে তো আসলে আমরা কমফোর্টটা এনশিওর করতে চাই, এবং এই কমফোর্টের সঙ্গে ভিজুয়াল কমফোর্টও আছে, আমার যে ফিলিং সেটাও আছে, সবকিছু মিলে এখন মানে ইন্টেরিয়র ডিজাইনার হিসেবে যখন আমি কোথাও দায়িত্ব পালন করব, তখন ফাংশনালিটির জায়গায় ম্যাক্সিমাম ইউজেজ এনশিওর করার ক্ষেত্রে আমি কি করব? যে কোনো ইন্টেরিয়রের ক্ষেত্রে ফাংশনটা চিন্তা করলে তো ফার্নিচার লেআউটটা চলে আসে। বাসা বাড়ি হোক, অফিস হোক, হসপিটাল হোক, রুগী শুয়ে থাকুক, ইভেন ওয়াশরুম হোক, যে কোনো কিছুতে ফার্নিচার লেআউটটা চলে আসে। তো এই ফার্নিচার লেআউটটা যখন করা হয় তখন আবার ওই রকম একটা জিনিস দেখা হয় যে এই ফার্নিচার, যেই ফার্নিচারগুলো ব্যবহার করছি তার কমফোর্ট আর্গোনমিক্স থেকে আসছে, এর ভিজুয়াল অ্যাপিয়ারেন্স, চেহারাটা আসলে কেমন, এর পজিশন, তারপরে হলো এর প্রপোর্শন, রুমের অনুপাতে ফার্নিচার, মানুষের অনুপাতে ফার্নিচার। এখন আমার 3 বছরের নাতনিকে যদি এই চেয়ারে বসিয়ে দিই, এই চেয়ারটা ওর জন্য অনেক বড়, প্রপোর্শনেট না। আর ওর যে চেয়ারটায় ও বসে সেইটাতে গিয়ে যদি আমি বসতে চাই সেটাও প্রপোর্শনেট না। সুতরাং এই যেই স্পেসটা নিয়ে আমরা চিন্তা করতেছি, সেই স্পেসের যে কমফোর্ট জোনটা, এই কমফোর্ট জোনটা চিন্তা করলে পরে যে ফার্নিচার আপনি ব্যবহার করবেন, যে ফার্নিচার লেআউট করবেন, সেই ফার্নিচারের পজিশন, তার প্রপোর্শন, তার লেআউট। ছোট যদি 2টা উদাহরণ দিই, আসলে এটা 2টা রুমের ক্ষেত্রে ধরেন, এখন এটা যদি আপনার বেড হতো আর এটা যদি দরজা হতো, দরজাটা খুললাম এবং পুরো ঘরের প্রাইভেসি নেই। এইটা যদি আপনার বেড হতো এবং এই যদি দরজাটা খুলতাম, পার্শিয়াল প্রাইভেসি আসলো। আমি যদি এটাকে অন্যভাবে চিন্তা করি, আমি কিন্তু একদম নিশ্চিতে দরজাটা খোলা রেখে ঘুমাতে পারতেছি। তো এই লেআউটটা যে কোনো ইন্টেরিয়র করার সময়, যে কোনো ফাংশনের জন্য এই লেআউটটা প্রথম দরকার। এই লেআউট থেকেই আপনার ফাংশনের ম্যাক্সিমাম অথবা অপটিমাম স্পেসটার ইউজ আসবে। এখান থেকেই তার কমফোর্ট জোনটা বের হয়ে আসবে। এখান থেকেই পাবলিকের সাথে যে সম্পর্ক, অথবা ব্যক্তিগত ক্ষেত্রে প্রাইভেসি এবং প্রাইভেসি পাচ্ছি না, এই যে সম্পর্ক, এই জায়গাগুলো বের হয়ে আসবে। তো আদর্শ বলে আসলে কিছু নাই। তারপরেও যেটা বলি সেটা হলো যে গ্রামাটিক্যালি কারেক্ট কিনা অ্যাট লিস্ট ম্যাক্সিমাম ইউজ অফ ডে লাইট চিন্তা করেন। নাম্বার 1, এটা আর্কিটেকচার ডিজাইনের সময় চিন্তা করে আমি বলবো ইন্টেরিয়র ডিজাইনারদের ক্ষেত্রে সেই জায়গাটাও আপনি গুরুত্ব দেওয়া উচিত, গুরুত্ব দেন। এই গুরুত্ব দিলে পরে 2টা জায়গা আসে আসলে, একটা হলো আধিক্য আর একটা হলো স্বল্পতা। প্রচুর আলো আসতেছে, প্রচুর আলো। এখন যিনি বাড়ির মালিক উনি বলছেন যে জানলা বন্ধ করতে পারবো না আমি, আপনাকে কি করতে হচ্ছে, আপনাকে একটা ভারী কার্টেন ব্যবহার করতে হচ্ছে। ভারী কার্টেনেও কাজ হচ্ছে না, তখন একটা ফার্নিচার দিয়ে আপনি হয়তো এটাকে ঢেকে দিলেন। আর একটা হলো যে আলোই আসছে না, এমনই একটা দিক যে এই দিকে একটা জানালা বড় আছে, আলোই আসছে না। আপনাকে তখন চিন্তা করতে হবে যে ঘরের কালারটা কি হবে। আসলে এমন রং ব্যবহার করেন যে আলো 80% 90% রিফ্লেক্ট হয়, ঘর ব্রাইট হবে। চেষ্টা করেন বাইরের আলোটাকে ঘরে আনতে। অনেক ধন্যবাদ স্যার, আপনি চমৎকারভাবে পুরো বিষয়টা ব্যাখ্যা করেছেন এবং আমাদের অনুষ্ঠানে মূল্যবান সময় দিয়েছেন, এবং আশা করছি যারা এই অনুষ্ঠান দেখছিলেন বা আলোচনা শুনছিলেন তারা এর মাধ্যমে উপকৃত হবেন। আপনাকে ধন্যবাদ।
এটিএন নিউজকে ধন্যবাদ, নির্মাণ রসায়ন প্রোগ্রাম নিয়ে যারা এর নেপথ্যে কাজ করছেন আমাকে আমন্ত্রণ জানানোর জন্য সকলকে ধন্যবাদ। ধন্যবাদ স্যার। প্রিয় দর্শক, এবারে নিচ্ছি ছোট্ট একটা বিরতি। বিরতির পর থাকবে এক্সপার্ট টাইম, সে পর্যন্ত সঙ্গে থাকুন। Powered by Asian Paints. প্রিয় দর্শক, বিরতির পর নির্মাণ রসায়ন অনুষ্ঠানে আরও একবার স্বাগত জানাচ্ছি। এবারে থাকছে এক্সপার্ট টাইম। সবাইকে স্বাগত জানাচ্ছি এশিয়ান পেইন্টস এক্সপার্ট টাইমে। আমি নুসরাত ফারজানা, আমার সাথে আছেন আর্কিটেক্ট আহমেদ ইমতিয়াজ খান এবং আর্কিটেক্ট ওয়াহিদ আসিফ। নিয়ার অ্যাবাউট 24 বছরের এক্সপিরিয়েন্স আপনাদের। বিভিন্ন ধরনের স্থাপত্য নিয়ে আপনারা কাজ করেছেন। কোন কাজগুলো করতে আসলে খুব বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন? বিগত সময়ে হোটেল এবং হসপিটাল বিল্ডিংসগুলোতে স্পেশালাইজেশনের দিকে এগিয়ে যাচ্ছি। হোটেলগুলোর একটা ব্যাপার আমরা জানি, অনেকগুলো পারপাস থাকে বেসমেন্টে, পার্কিংয়ের পারপাস থাকে, ইউটিলিটি পারপাস থাকে। যখন আসলে বেসমেন্টটা করেন আপনারা কোন ব্যাপারগুলো মাথায় রাখেন, বা ওয়াটার প্রুফিংয়ের ক্ষেত্রে কোন ধরনের সলিউশনগুলোকে আপনারা প্রেফার করছেন? বেসমেন্টে বা মাটির নিচে অনেক ধরনের ফাংশন থাকে। হসপিটাল এবং হোটেল দুইটার ক্ষেত্রেই এই ব্যাপারটা থাকে যে আসলে স্যাঁতসেঁতে বা ড্যাম যেন না হয়, এই ব্যাপারটাকে প্রপারলি ট্রিট করতে হয়। ট্রিটমেন্টের ক্ষেত্রে যেটা হয় যে আমরা বিভিন্ন ধরনের প্রোডাক্ট ব্যবহার করে থাকি। স্যার, আপনারা জানেন যে এশিয়ান পেইন্টসের মেমব্রেন আছে, এসবিএস মেমব্রেন, এবং হচ্ছে ড্যামব্লক টুকের প্রোডাক্ট আছে। এটা কি কখনো ইউজ করা হয়? এটা রেসিডেন্সিয়াল বিল্ডিং বলেন বা যে কোনো বিল্ডিং বলেন, আমরা যখনই মাটির নিচে কিছু করতে যাচ্ছি, এখানে পানির প্রেশারটাকে বাঁচানো এবং পানির লিকেজ এবং ড্যাম্পনেসটা বাঁচানো আমাদের জন্য ওয়ান অফ দ্য মেজর চ্যালেঞ্জ। তো ওই চ্যালেঞ্জটা ইদানিংকালে আমাদের জন্য অনেক স্বাচ্ছন্দ্য বোধ করছি, যেহেতু এই ধরনের নতুন নতুন প্রোডাক্টগুলো এখন ইন্ট্রোডিউস হচ্ছে। বাহিরটা দেখতে যতটুকু সুন্দর, ভিতরটাও ততটুকু সুন্দর, এবং যাতে মানে ব্যবহার উপযোগী হয়, যাতে ড্যাম্প খুব তাড়াতাড়ি না আসে, এটা একটা রিকোয়ারমেন্ট দেখা যায়। সো এই জায়গায় টাইলসটা যখন লাগায় বা ওয়াশরুমের অপোজিট ওয়ালে বা পজিটিভ বা নেগেটিভ ওয়ালগুলো থেকে কোনো ধরনের ওয়াটারপ্রুফিং আপনারা ইউজ করছেন? যে কোনো ধরনের ওয়াটার লিকেজ ঠেকানোর জন্য এই ধরনের প্রোডাক্ট ব্যবহার করতে হয়, যে একটা ব্লকেজ তৈরি করতে হয়। যেহেতু এশিয়ান পেইন্টস একটা ইন্টারন্যাশনাল ব্র্যান্ড, তাদের বেশ কিছু প্রোডাক্ট আমাদের এই ক্ষেত্রে বেশ কিছু কাজে হেল্প করছে। ইমতিয়াজ ভাই যদি কিছু অ্যাড করতেন। ওয়াশরুম, কিচেন ও নিজে ময়েশ্চার একটা জায়গা, তার অপোজিট ওয়ালে যে ব্যবহারই থাকুক না কেন, ওই ভেতর থেকে আমরা আগে সাধারণত বলতাম যে টাইলস করে দেন, তো ওইটা হ্যাঁ ডেফিনেটলি হেল্প করে, কিন্তু এটা 100% করে না, কারণ টাইলস নিজে যখন আমরা প্লেস করি সে নিজে আবার একটা ড্যাম্প করে। দুটো টাইলসকে যখন আমি পাশাপাশি লাগাচ্ছি, একটা জয়েন্ট থাকে, এই জয়েন্টের ভেতর দিয়ে কিন্তু আসলে পানিগুলো ভেতরে জমে যায়। পানি যেটা ও প্রাকৃতিকভাবে একদিক দিয়ে যদি ঢুকে আরেক দিক দিয়ে সে বের হওয়ার চেষ্টা করবেই। পানি ধর্মই এটা, এটা ধর্মই তার এটা। হ্যাঁ, তো এটাকে আসলে আমাকে ঠেকিয়ে দিতে হবে ঠিক এই টাইলসের পেছনেই, আদারওয়াইজ অন্য দিকে চলে যাবে। এই জায়গায় আপনার কোন ধরনের বা কি ধরনের কোটিং লাগালে মনে করছেন যে ভালো কাজ করতে পারে? বুঝে নিতে হবে যে এক ধরনের কোটিং প্রোটেকশন নিব, তারপর হচ্ছে কোন ধরনের। সিমেন্টিশিয়াস কোটিং যেটা, সেটা আমাদের ব্যক্তিগতভাবে পছন্দের, এবং এটার অ্যাপ্লিকেশনটাও সোজা এবং এটার ব্যবহারের রেজাল্টটাও ভালো পাচ্ছি। কোন প্রজেক্টে কি ড্যামব্লক টুকে ইউজ করা হয়েছে? আমাদের মোটামুটি সব প্রজেক্টই এখন আমরা যদি এনগেজ থাকি, ওই পর্যায়ে থাকি, আমরা এনশিওর করি যেন এটা এনশিওরড হয়। প্রত্যেকটা বিল্ডিং এর একটা ব্যাপার থাকে যে অ্যাকচুয়ালি একটা সৌন্দর্য বর্ধনের জন্য কি করা যেতে পারে, এটার একটা রিকোয়ারমেন্ট দেখা যাচ্ছে। সো আপনারা যদি নতুনত্ব কোনো ডিজাইনে আনতে চান, সেই ক্ষেত্রে আপনারা আসলে কোন ধরনের ফিনিশ বা ফিচারকে আপনারা ফোকাস করেন? সরাসরিভাবে যদি বলি, সেটা হচ্ছে রং ব্যবহার করি, সেটার জন্য আমাদের ওয়ালকে আমরা প্রস্তুত করি এবং রঙের জন্য তৈরি করি। আরেকটা নতুন ধরনের প্রোডাক্ট হচ্ছে যেটা আমরা এতদিন ধরে অতটা সাহস পাচ্ছিলাম ব্যবহার করতে, সেটা হচ্ছে ওয়ালপেপার। এটা আসলে হয় কি, ইন দ্য লং রান, মানে অনেক সময়ের জন্য এটা আমাকে একটা ভালো ধরনের প্রোটেকশন, এটা মোটামুটি মেইনটেনেন্স ফ্রি, যে এটা আমাকে বছর বছর রং করলে আমাকে পরিবর্তন করতে হয়, এটাতে সেই ধরনের প্রয়োজনীয়তাটা নাই, এবং সহজে এটা পানি দিয়ে হয়তো মুছে ফেলতে পারছি, এবং একটা এলিগেন্স দিচ্ছে আমার রুমের ইন্টেরিয়রে। এই ব্যাপারগুলো আসলে একটা অ্যাডিশনাল একটা চার্ম দিচ্ছে আমার রুমের জন্য, সেই জন্য ওয়ালপেপার ব্যবহার করে থাকি। আর এর সাথে যদি আসলে সব্যসাচীর মতো একজন ডিজাইনারকে পাওয়া যায় বা তার ডিজাইন করা ওয়ালপেপার পাওয়া যায়, সেটা অবশ্যই অনেক বড় একটা ব্যাপার হয়তো অ্যাড করতে পারে। তো এই রঙের জায়গাগুলোতে আপনাদের কি কি প্রেফারেন্স থাকে যখন রংটা চুজ করতে যান? প্রথমে মেইনটেনেন্স কত কম, এরপরে আরো কিছু ব্যাপার আসবে যে এটা ডিউরেবল কতটুকু, কতদিন এটা টিকে যাচ্ছে, তারপর এটা ইজি ওয়াশেবল কিনা, ঠিক আছে। তারপরে অনেকে রঙের গন্ধটা খুব অপছন্দ করেন, যে কারণে আমরা বলি যে হচ্ছে লো ভিওসি যেন রঙে থাকে। আমরা চেষ্টা করি সেই ব্র্যান্ডকে যেতে যাদের কালার অপশনস বেশি। ওকে, দ্যাট ইজ অলসো গুড, মানে লার্নিং ফর আস অ্যাজ ওয়েল। বাট আমি যতটুকু জানি রয়্যাল হেলথের যে প্রোডাক্টটা আছে, সেটাকে অ্যাকচুয়ালি আপনাদের প্রজেক্টগুলো বা হোটেলগুলোতে যেহেতু হাই ওয়াশেবিলিটির কথা বলা হলো, অ্যান্টিব্যাকটেরিয়াল প্রপার্টির কথা বলা হলো, লো ভিওসির ক্ষেত্রে, হসপিটালের ক্ষেত্রে তো অবশ্যই, আর হোটেলের ক্ষেত্রে আরও গুরুত্বপূর্ণ, কারণ হচ্ছে এখানে মাল্টিপল ইউজার, মানে অনেক বেশি ইউজার চেঞ্জ হয়, অনেক সময় দিনেই
দুজন ইউজ করে একই ওকে, তো সেই ক্ষেত্রে আমরা এটাকে স্পেসিফাই করতে বাধ্য হই। আসলে অনেকগুলোর পয়েন্ট নিয়ে আমরা কথা বললাম আজকে, যে পয়েন্টগুলো থেকে আসলে বেশ ভালো মতো আমরা ক্লিয়ার হতে পারলাম যে আসলে যদি আমি ওয়াটারপ্রুফিং এর কথা বলি, যদি আমি আসলে ড্যাম্পের কথা বলি, কি কি সলিউশন আসতে পারে। ধন্যবাদ আর্কিটেক্ট আসিফ, আর্কিটেক্ট ইমতিয়াজ, আপনারা কষ্ট করে এসেছেন এবং আমাদেরকে সময় দিয়েছেন আপনাদের শত ব্যস্ততার মধ্যে থেকে। ধন্যবাদ আপনাদের। ধন্যবাদ। ধন্যবাদ দর্শক, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য। আজকের এই প্রোগ্রামটাতে আমরা এশিয়ান পেইন্টসের বিভিন্ন প্রোডাক্ট এবং সলিউশন নিয়ে কথা বললাম। তবে আশা রাখি নিত্যদিনে যে ড্যাম্পের সমস্যা আমরা আসলে ফেস করি, সেটার জন্য ড্যাম্প ব্লক 2 কে প্রোডাক্টটা একটু হলেও আমাদেরকে হেল্প করবে। এই ছিল আমাদের আজকের অনুষ্ঠান। আপনার যদি কোনো প্রশ্ন, মতামত বা পরামর্শ থেকে থাকে জানাতে পারেন ইমেলের মাধ্যমে। পাশাপাশি আপনার নিজের কোনো প্রকল্পের জন্য যদি পরামর্শ প্রয়োজন বোধ করেন সেটিও আমাদের কাছে লিখতে পারেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, এটি নিউজের সঙ্গেই থাকুন। Powered by Asian Paints.